ওয়েলকাম টু হাজি প্রতিমুখ মডেল হাই স্কুল। আজকে আমাদের হিসাব বিজ্ঞান ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব রেয়ামিল সম্পর্কে। আমরা জানবো রেয়ামিল কাকে বলে, রেয়ামিলের ধারণা, রেয়ামিলের উদ্দেশ্য, রেয়ামিলের কিছু বিষয়, রেয়ামিলের নমুনা সব অ্যাট লাস্ট আমরা জানবো ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত সম্পর্কে। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসে জানছি রেয়ামিল। প্রথমে আমরা জানি যে রেয়ামিলটা কী। আসলে রেয়ামিলটা হচ্ছে যে খতিয়ান, জাবেদা খতিয়ান গুলো আমরা কি সঠিকভাবে করছি কিনা, দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী, তো সেটা গাণিতিক নির্ভুলতা যাচাই করাই হচ্ছে রেয়ামিল। তো রেয়ামিল করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি রেয়ামিলটা করি তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণটা সঠিকভাবে হবে প্রস্তুত করতে পারবো আমরা। এই জন্য তো রেয়ামিলটা অনেক জরুরি। এই জন্য রেয়ামিল মূলত কোনো হিসাব না, ঠিক আছে। তো আমরা আজকে প্রথমে জানবো রেয়ামিলকে ট্রায়াল ব্যালেন্সও বলা হয়। তো রেয়ামিলকে যে ট্রায়াল ব্যালেন্স বলা হয়, রেয়ামিল আমরা করবো শুধুখালি গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, যেটা আর্থিক অবস্থার বিবরণের জন্য খুবই প্রয়োজন। তো এটার জন্য আমরা প্রথমে আগে দুইটা ভাগে ভাগ করবো, মোট ডেবিট ও মোট ক্রেডিট। ঠিক আছে, মোট ডেবিট হলো হয়েছে, ডেবিট বলতে আমরা বুঝে থাকি যে সম্পদ ও ব্যয়। ডেবিট বলতে আমরা সম্পদ ও ব্যয় করা উচিত। তো সম্পদটা কি আমরা একটু আগে সেটা জানি। সম্পদ হচ্ছে ব্যবহার উদ্দেশ্যে যে সম্পদ ক্রয় করা হয়, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম। আর ব্যয় বলতে আমরা বুঝে থাকি যে লেনদেনের ফলে কোনো কিছু নগদ দিতে হলে যে ব্যয়টা হবে সেটাই হচ্ছে ব্যয়। আর এখন আমরা জানবো ক্রেডিট সম্পর্কে। মোট ক্রেডিট আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, মালিকানা সত্ত্ব, দায়, আয়। তো মালিকানা সত্ত্বটা কি? মালিকানা সত্ত্বটা হয়েছে ব্যবসায়ের উপর মালিকের যে পাওনা। আর দায়, টাকা না দিয়ে যে লেনদেন করা হয় সেটাই হয়েছে দায়। দেন আমরা জানবো আয়। আয়টা হয়েছে লেনদেনের ফলে কোনো কিছু পাওয়া গেলে যে আয় হয় বা আমরা যেটা পাই সেটাই হয়েছে আয়। তো আমরা প্রাথমিকভাবে জানলাম ডেবিট কোনগুলা এবং মোট ক্রেডিট কোনগুলা। তো আমরা প্রথমে আমাদের জানা উচিত যে রেয়ামিল কি এবং রেয়ামিল আমরা কেন করব। রেয়ামিলটা হচ্ছে, রেয়ামিল মূলত কোনো হিসাব না, কিন্তু রেয়ামিলটা করা এই জন্য জরুরি। যদি আমরা রেয়ামিলটা করি, আমাদের আর্থিক অবস্থার বিবরণী আমরা যখন করব, তো রেয়ামিলের মাধ্যমে আমরা জানতে পারবো যে হিসাবটা একেবারে পরিপূর্ণ, হিসাবে কোনো ভুল নাই। এটা গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তো আমরা যখন জাবেদা করি, খতিয়ান করি, তো আমরা যখন জাবেদা এবং খতিয়ান করি, তো জাবেদা এবং খতিয়ানটা কি আমাদের দুতরফা নিয়ম অনুযায়ী সঠিকভাবে করছি কিনা বা হয়েছে কিনা সেটা নির্ণয় করার দিয়েই হয়েছে কি রেয়ামিল। তো রেয়ামিলের ধারণা হচ্ছে যে আমরা খতিয়ান থেকে মোট ডেবিট উদ্বৃত্ত এবং মোট ক্রেডিট উদ্বৃত্ত যখন আমাদের মিলে যাবে, তখন আমরা বুঝবো যে রেয়ামিলটা গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়েছে, রেয়ামিলটা হয়েছে। এবং আমরা প্রিভিয়াস যে হিসাবগুলো করেছি, যেমন জাবেদা ও খতিয়ান, সবগুলোই কি হয়েছে যে সুন্দর, মানে আমরা পরিপূর্ণভাবে করছি দুতরফা দাখিলা মেনটেন করে। তো রেয়ামিলের উদ্দেশ্য কেন? রেয়ামিলের মাধ্যমে আমরা জানতে পারবো যে খতিয়ান এবং জাবেদা সঠিকভাবে হয়েছে। এবং রেয়ামিল করার মাধ্যমে আমরা কি করতে পারবো, আর্থিক অবস্থার বিবরণী, যেটা আর্থিক অবস্থার বিবরণীটা আমাদের কি হবে, শুদ্ধ হবে। এবং আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা করবো, তার আগে যদি আমরা রেয়ামিলটা করে নিই, তাহলে আর্থিক অবস্থার বিবরণীটা আমাদের করতে অনেক সহজ হয়ে যাবে। সহজ করার জন্য রেয়ামিলটা করা অনেক বেশি জরুরি। তারপর আমরা আরও রেয়ামিলের কিছু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের মধ্যে যদি রেয়ামিলটা করার মাধ্যমে আমরা আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব, তখন কি বলে আমাদের সময় অপচয় কম হবে। তো এগুলোই হয়েছে যে আমাদের রেয়ামিলের উদ্দেশ্য। এরপরে আমরা জানবো রেয়ামিলের কি বিবেচ্য বিষয় সম্পর্কে। রেয়ামিলের বিবেচ্য বিষয় সম্পর্কে জানতে হলে আমাদেরকে কি করতে হবে, রেয়ামিলের কিছু বিবেচ্য বিষয়ের মধ্যে প্রথমে আমরা জানবো যে কি বলে রেয়ামিলে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়। রেয়ামিলে প্রারম্ভিক মজুত পণ্য যে অন্তর্ভুক্ত হয়, তো রেয়ামিলে রেয়ামিলের বিবেচ্য বিষয় সম্পর্কে আমরা এখন জানবো। তো রেয়ামিলের বিবেচ্য বিষয়গুলোর মধ্যে প্রথমে আসবে মজুত পণ্য আমরা রেয়ামিলে ডেবিট করে থাকি, ব্যয় হিসেবে ধরে থাকি। মজুত পণ্য
ব্যয় রেখে কি হবে, রেয়ামিলের ডেবিট হিসেবে বসবে। এবার 2 নম্বরের বিবেচ্য বিষয়টা হচ্ছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য যদি এরকম হয় যে রেয়ামিলে আমাদের সমন্বিত ক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় থাকে, সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মজুত পণ্য আনবো না, আমরা কি করব, সমাপনী মজুত পণ্য আনবো। ঠিক আছে, তো সমাপনী মজুত পণ্য যে আনবো, আর আমরা কি প্রারম্ভিক মজুত পণ্য কি করবো, রেয়ামিলের বিবেচ্য বিষয়ের মধ্যে কি করব, অফকোর্স ডেবিট করব, কারণ এটা কি খরচ, প্রারম্ভিক মজুত পণ্য। ঠিক আছে, আর সমাপনী মজুত পণ্য কখন আসবে, যখন সমন্বিত ক্রয় থাকবে। আর সমন্বিত ক্রয়টা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস ওটা থেকে কি করতে হবে, সমাপনী মজুত পণ্য হবে। এটা অনেক সময় আমাদের সৃজনশীল প্রশ্নে ক নম্বরে এরকম কোশ্চেন হতে পারে যে সমন্বিত ক্রয় নির্ণয় করো, তখন এজন্য সূত্রটা জানা অনেক জরুরি যে সমন্বিত ক্রয়টা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস কি সমাপনী মজুত পণ্য। এরপর আমরা জানবো মণিহারি। রেয়ামিলের বিবেচ্য বিষয়ের মধ্যে আছে মণিহারি। মণিহারিটা কি, প্রারম্ভিক মণিহারিটা কি রেয়ামিলের ডেবিট কলামে বসাবো আমরা, কারণ এটা আমাদের খরচ হিসেবে দেখাবো। আর হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার প্রভৃতি চলতি সম্পদ ও চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত রেয়ামিলে কি হবে না, আসবে না। কোনোই হাতে নগদ, প্রারম্ভিক কি বলে ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার প্রভৃতি চলতি সম্পদ ও চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্তগুলো রেয়ামিলে আসবে না। সম্ভাব্য দায় ও সম্ভাব্য কি সম্পদ রেয়ামিলে আসবে না, কখনোই কোনো সম্ভাব্য সম্পদ এবং সম্ভাব্য কি দায় রেয়ামিলে কখনোই আসবে না। এবার আরেকটা জিনিস আমরা খুব জানা দরকার যে বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত দেনাদার হিসাবকে ডেবিট করতে হবে। যদি আমাদের দেনাদার ডিরেক্টলি দেনাদার না থাকে, যদি আমাদের প্রশ্নে থাকে বা ইয়েতে থাকে যে প্রশ্ন যদি থাকে যে বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত, সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত মানে হয়েছে কি দেনাদার। আর দেনাদার কি হয়, দেনাদার তো সম্পদ, দ্যাট মিনস দেনাদার কি হবে, ডেবিট হবে। আর যদি এমন হলো যে ক্রয় খতিয়ানের উদ্বৃত্ত বলা হয়, তখন আমরা বুঝবো যে যদি কি বলে বিক্রয় খতিয়ানের উদ্বৃত্ত মানে যদি দেনাদার হয়ে থাকে, সেক্ষেত্রে ক্রয় খতিয়ানের উদ্বৃত্ত হবে পাওনাদার। আর দেনাদার যদি সম্পদ হয়, পাওনাদার কি দায়। দেনাদার যদি আমরা ডেবিট করি, পাওনাদারকে আমরা কি করব, ক্রেডিট করব। ঠিক আছে, তাহলে এই গেল যে রেয়ামিলের বিবেচ্য বিষয়গুলো। রেয়ামিলের কোন কোন বিবেচ্য বিষয় সম্পর্কে আমাদের জানা উচিত সেটা আমরা জানলাম। আরেকটা জিনিস আমরা জানবো, রেয়ামিলে তিনটা এমনি খুব ইয়েতে আসে না যে মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য যদি থাকে, তার মধ্যে যদি তারিখ দেওয়া থাকে যে 31/12/2001 সাল, সেক্ষেত্রে কি হবে না, ওইটা আসবে না। তো যদি এমন হয় যে মজুত পণ্য আছে, মজুত পণ্য তারিখ দেওয়া আছে 31/12/2019, এটা কি, এটা সমাপনী ধরা হবে, এটা কি রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আর এটা না থেকে যদি এরকম হয় ডিরেক্টলি থাকে সমাপনী মজুত পণ্য, তখন তো আসবে না সমাপনী মজুত পণ্য, তখন রেয়ামিলে আসবে না। ঠিক আছে, আর একটা জিনিস আমরা জানলাম যে প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, এগুলোও কি হবে না, রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এবার আমরা আরেকটু খুব ভালো দেখি যে রেয়ামিলের ছকটা কি। রেয়ামিল বেসিক্যালি কোনো হিসাব না, রেয়ামিলের নির্দিষ্ট কোনো ইয়েও নাই, তবে যে রেয়ামিলটাকে কি করা হয়, একেবারে অনেক আগে থেকে একটা ছকে বা একটা খাতায় বা একটা কাগজে লেখা হয় যে ফরম্যাটে, সেই ফরম্যাটটাকেই আমরা এখন কি ধরে নিই, রেয়ামিলের ছক ধরে নিই। তো রেয়ামিলের ছকটার মধ্যে কি হবে, এখানে হবে কি কোড নং, কি হবে কোড নং বা ক্রমিক নং, কোড নং বা ক্রমিক নং। আর হিসাবের কি শিরোনাম, হিসাবের শিরোনাম। আরটা হবে কি খতিয়ান পৃষ্ঠা। আর এখানে হবে কি ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। এই ছকটাকে বলা হয় যে রেয়ামিলের ছক। তো যদি প্রশ্নে এমন হয় কোড নং থাকে, সেক্ষেত্রে আমরা কোড নং দিয়ে আমাদের হিসাব কাউন্ট করবো। আর যদি কোড নং না থাকে, ক্রমিক নং 1 2 3 4
এভাবে করে ধারাবাহিকভাবে আমরা লিখে রাখবো। আর হিসাবের শিরোনাম বলতে খতিয়ান থেকে যখন আমরা রেয়ামিলে হিসাবটা ট্রান্সফার করি, তখন খতিয়ানে যে নামে নির্ণয় করা হয় সেই নামটা হিসাবের শিরোনাম হিসেবে বসবে। আর খতিয়ান পৃষ্ঠা বলতে যে খতিয়ানের যত পৃষ্ঠায় যেই কলামে পৃষ্ঠা নম্বরে এই হিসাবটা আছে সেই পৃষ্ঠা নম্বরটা দিতে হবে। আর যেটা ডেবিট হবে সেটা তো ডেবিট করতে হবে, যেটা ক্রেডিট হবে সেটাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। সেক্ষেত্রে আমাদের এটাই তো জানা যে রেয়ামিলের ঘর কয়টা, রেয়ামিলের একটা ঘরে ছক কয়টা, কলাম কয়টা, 5টা কলাম, রেয়ামিলের 5টা কলাম। আর সেটা কি কি আমরা জানছি, কোড নং বা ক্রমিক নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, আর একটা হচ্ছে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর রেয়ামিলটা এবার আমি পুনরায় একটুখানি আলোচনা করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো ভিডিওটা, দেন তোমাদের রেয়ামিলে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। তো প্রথমত জানছি যে রেয়ামিল কেন করবো। রেয়ামিলের মাধ্যমে আমরা কি করি, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করি। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমাদের রেয়ামিলটা করা অনেক জরুরি। রেয়ামিল যদি করে থাকি আমরা শুদ্ধভাবে গাণিতিক শুদ্ধতা যাচাইটা হয়ে গেল, দেন আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করবো, আর্থিক অবস্থার বিবরণী করার সময় আমাদের কি করতে হবে না, খুব বেশি কষ্ট করতে হবে না, আমাদের সময় বেঁচে যাবে। দেন আমরা জানতেও পারবো যে আমাদের অঙ্কটা রাইট হচ্ছে। আর যখন রেয়ামিলের ডেবিট কলাম ক্রেডিট কলাম মিলে যাবে, তখন আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা কি পরিপূর্ণ হয়েছে। আর যদি ডেবিট কলাম ক্রেডিট কলাম না মিলে, তখন সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের অঙ্কে কোথাও না কোথাও আমরা কোনো না কোনো ভুল করে এসেছি। ঠিক আছে। আর রেয়ামিলের ধারণা বলতে, রেয়ামিলে কি হিসাব, সেই হিসাবের মাধ্যমে আমরা কি করি যে জাবেদা এবং খতিয়ানটা ঠিকঠাকভাবে আমরা করছি কিনা সেটা আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। আর রেয়ামিলের কিছু উদ্দেশ্যও আছে। রেয়ামিলের মাধ্যমে আমরা কি করতে পারবো, জাবেদা এবং খতিয়ান সঠিকভাবে হচ্ছে কিনা তা নির্ণয় করতে পারবো। তারপরে আমাদের হিসাবটা গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারবো। আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা প্রস্তুত করব, তখন আমরা কি করতে পারবো, আমাদের হিসাবটা সঠিক হলে আমরা খুব দ্রুততার সাথে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারবো। তো সেজন্য কি রেয়ামিল অনেক গুরুত্বপূর্ণ আর কি। আর রেয়ামিলের বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে জানছি যে রেয়ামিলে প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট কলামে বসবে, সমাপনী মজুদ পণ্য আসবে না। আর নোট, যদি সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসে সেক্ষেত্রে কখন আসবে, অঙ্কে সমাপনী মজুদ পণ্য কখন আসবে, যখন অঙ্কের ভিতরে কি সমন্বিত ক্রয় থাকবে বা বিক্রিত পণ্যের ব্যয়টা থাকবে। তারপর আমরা এটাও জানছি যে রেয়ামিলে কি বলে, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার এগুলো কি হবে না, অন্তর্ভুক্ত হবে না। সম্ভাব্য কোনো দায়, সম্ভাব্য কোনো আয় রেয়ামিলে কি অন্তর্ভুক্ত হবে না। আর স্টুডেন্ট, তোমরা আরেকটা জিনিস শিখেছো যে ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তর একটা চার্ট আছে তোমাদের পাঠ্য বইয়ে, হিসাব বিজ্ঞান, পেজ নাম্বার হয়েছে 129। তো এই 129 পেজে ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্তগুলোর মধ্যে শুধু ক্রেডিট পাসটা তোমরা একটু মুখস্থ করে নিবা। যদি কষ্ট করে মুখস্থ করে নাও তাহলে তোমাদের রেয়ামিলে প্রবলেম হবে না, তোমরা সহজেই বুঝতে পারবে যে কোনগুলো ডেবিট এবং কোনগুলো ক্রেডিট। আর যদি তোমরা আইডেন্টিফাই করতে পারো যে কোনগুলো ডেবিট কোনগুলো ক্রেডিট, সেক্ষেত্রে তোমাদের অঙ্কটাও ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না। তো আজকের মতো ফারহানা ম্যাডামের সাথে এখানে ক্লাস সমাপ্তি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আর তোমরা সবাই বাসায় ভালো থেকো, পড়াশোনা করো।